দর্শক, আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি রাতের দীপ্ত সংবাদের সঙ্গে আছে আমি রুবায়েত হাসান। আর শুরুতেই থাকছে প্রধান খবরের শিরোনাম। জ্বালানি তেল সংকটে ভোগান্তি দিন দিন বাড়ছে। চট্টগ্রামে দুটি জাহাজ থেকে ডিজেল খালাস শুরু। বার কাউন্সিলের 19 মে নির্বাচন হচ্ছে না, অ্যাসোসিয়েশনগুলোর অনুরোধে বন্ধ, দাবি আইনমন্ত্রীর। 15 ব্যক্তি ও 5 প্রতিষ্ঠান পেল স্বাধীনতা পুরস্কার। বেগম খালেদা জিয়ার পদক গ্রহণ করলেন নাতনি। প্রথম ওয়ানডেতে আগামীকাল নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। মিরপুরে খেলা শুরু হবে সকাল 11টায়। এবারে পুরো আয়োজন। কিছুতেই যেন কাটছে না জ্বালানি তেলের এই সংকট। দিন দিন বাড়ছে ভোগান্তি। 10 থেকে 12 ঘন্টার অপেক্ষাতেও মিলছে না নির্ধারিত জ্বালানি। এদিকে চট্টগ্রাম বন্দরে যে জাহাজটি ভিড়েছে সেখান থেকে আমদানি করা ডিজেল খালাস এরই মধ্যে শুরু হয়েছে। প্রায় 10 থেকে 12 ঘন্টা লাইনে দাঁড়িয়ে তেল পাচ্ছেন রাজশাহীর যানবাহন চালকরা। যে সকল ফিলিং স্টেশন ডিপো থেকে তেল সংগ্রহ করতে পারছেন শুধু তারাই বিক্রি করছেন, অন্যগুলো বন্ধ রয়েছে। অনেক জায়গা 3-4টা পাম্প ঘুরে ঘুরে এসে লাইন নিতে হচ্ছে। 3 দিন 4 দিন ধরে ঘুরে পর কেন তেল পাচ্ছি। ফুল ট্যাঙ্কি তো করতেই পারছি না, 1500 টাকার নিচে। হুন্ডাতে অকটেন দেওয়া উচিত না, যেহেতু তারা পেট্রোলে চালাতে পারে। জ্বালানি তেল সংকটে প্রভাব পড়েছে গাইবান্ধার মোটরসাইকেল গ্যারেজ, যন্ত্রাংশ ব্যবসায়ী এবং মেকানিকদের জীবনে। আয় কমে যাওয়ায় কষ্টে দিন পার করছেন তারা। আগে আমরা মনে করেন যে সারাদিনে যে কাজ করতাম, এখন বর্তমানে তার 50% কমে গেছে। সকাল থেকে সারাদিন বসে থেকে দোকানে 150 টাকা কাজ করতে পারি না। গাড়িগুলো কাজ করি, সে গাড়ি আমরা গাড়ি চালাবো, সে গাড়ি তেলও নেই। তেল সংকটের প্রভাবে ব্যক্তিগত গাড়ির পরিবর্তে ঠাকুরগাঁওয়ে বিকল্প যানবাহন বেশি ব্যবহার করছেন কর্মজীবীরা। নেত্রকোনায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে 3100 লিটার ডিজেল জব্দ করা হয়েছে। এ সময় দুটি ব্যবসা প্রতিষ্ঠানকে 40,000 টাকা জরিমানা করা হয়। নারায়ণগঞ্জে কয়েকদিন বন্ধ থাকার পর বেশ কয়েকটি পাম্পে জ্বালানি তেল সরবরাহ শুরু হয়েছে। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তেল সংগ্রহ করছেন গ্রাহকরা। দেশের বেশিরভাগ জেলার মতো সুনামগঞ্জে রেশনিং পদ্ধতিতে পেট্রোল ও অকটেল সরবরাহ করা হচ্ছে। স্বাভাবিক রয়েছে ডিজেল সরবরাহ। চট্টগ্রাম বন্দরে নোঙর করা দুটি জাহাজ থেকে আমদানিকৃত পরিশোধিত ডিজেল খালাসের কাজ শুরু হয়েছে। জাহাজ দুটিতে প্রায় 66,000 টন ডিজেল রয়েছে। এছাড়া মঙ্গলবার 12,000 টন জেট ফুয়েল নিয়ে আসা গ্রেট প্রিন্স জাহাজটি খালাস প্রক্রিয়া শেষ করে চট্টগ্রাম বন্দর ছেড়ে গেছে। সাদিয়া চৌধুরী, দীপ্ত, বার্তা কক্ষ। 2030 সালের মধ্যে সোলার পাওয়ার দিয়ে 10,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। এজন্য একটি কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে নবায়নযোগ্য জ্বালানি নীতিমালা 2025 নিয়ে আলোচনার সময় কথা জানানো হয়েছে। বৃহস্পতিবার সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে 6 জুলাই পল্লী উন্নয়ন দিবস এবং 7 নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। 7 নভেম্বর সরকারি ছুটিও থাকবে। পরে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি জানিয়েছেন, মধ্যপ্রাচ্য সংঘাতের ফলে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবেলার চেষ্টা করছে সরকার। জাতীয় পল্লী উন্নয়ন দিবস ঘোষণা করা হয়েছে একটা, সেটা হচ্ছে আগামী 6 জুলাই থেকে প্রতি বছর এটা আন্তর্জাতিকভাবে করা হয়েছে যে জাতীয় পল্লী উন্নয়ন দিবস। এটা খ শ্রেণীভুক্ত একটা দিবস হবে, অর্থাৎ ছুটি থাকবে না, কিন্তু উদযাপন হবে এটার। আর 3 নম্বর সিদ্ধান্ত হয়েছে 7ই নভেম্বরকে পূর্বের মতো জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হিসেবে ঘোষণা করা। এটি একটি ক শ্রেণীভুক্ত দিবস হবে। আগামী 19 মে হচ্ছে না বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচন। এই নিয়ে আইনমন্ত্রী বৃহস্পতিবার সংসদে জানিয়েছেন, বিভিন্ন বার অ্যাসোসিয়েশনের অনুরোধ এবং আসন্ন ঢাকা বার নির্বাচনের কারণে বার কাউন্সিলের নির্বাচন পেছানো হয়েছে। তবে আইনজীবীদের এক পক্ষের অভিযোগ, বিএনপিপন্থীরা পরিকল্পিতভাবেই বারের নির্বাচন প্রক্রিয়া নষ্ট করার অপচেষ্টা করছেন। সারা দেশের আইনজীবীদের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ বার কাউন্সিলের 2026 সালের সদস্য নির্বাচন হওয়ার কথা ছিল আগামী 19 মে, কিন্তু বুধবার জানা যায় বার কাউন্সিলের জরুরি সভায় সেই ভোট গ্রহণ স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ বিষয়ে বিএনপিপন্থী আইনজীবীদের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন এনসিপির আইন বিষয়ক সম্পাদক। বৃহস্পতিবার হাইকোর্ট প্রাঙ্গণে সংবাদ সম্মেলনে তিনি বলেন, এর মাধ্যমে পরিকল্পিতভাবে বার কাউন্সিলের নিয়ন্ত্রণ অ্যাডহক কমিটির মাধ্যমে দখলের চেষ্টা হচ্ছে। আমরা আশঙ্কা করছি এই নির্বাচন নিয়ে যে ধোঁয়াশা তৈরি হয়েছে, যে অস্পষ্টতা তৈরি হয়েছে, এটির মাধ্যমে তারা আসলে আবারও এই বার কাউন্সিল কুক্ষিগত করে রাখার এবং জনগণের কাছে, আইনজীবীদের কাছে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফেরত না দেওয়ার একটা পায়তারা হয়তো তারা করছেন। আমরা এটার প্রতিবাদ জানাচ্ছি। জাতীয় সংসদেও এ নিয়ে আলোচনা হয়। রংপুর 4 আসনের সংসদ সদস্য আক্তার হোসেন পয়েন্ট অফ অর্ডারে রাখা বক্তব্যে নির্বাচন স্থগিতের পেছনে রাজনৈতিক উদ্দেশ্য আছে কিনা এমন প্রশ্ন তোলেন। সেই অ্যাডহক কমিটি থেকে একটা গণতান্ত্রিক যাত্রায় উত্তরণের জন্য একটা নির্বাচনের সময়সীমা ঘোষণা করা হয়েছিল যে 19শে মেতে নির্বাচনটা অনুষ্ঠিত হবে, কিন্তু গতকাল মধ্যরাতে হঠাৎ করেই সেই নির্বাচনটা একটা স্থগিত ঘোষণা করা হলো। সরকার দলের তরফ থেকে জ্বালানি সংকট নেই এই কথা বলা হয়, আবার সরকারি যে একটা প্রতিষ্ঠান তারা নির্বাচন স্থগিত করছে জ্বালানি সংকটের কথা বলে। এই জায়গাটাতে একটা সিদ্ধান্ত আসা প্রয়োজন, আসলে কি জ্বালানি সংকটের ইস্যু নাকি একটা গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে দলীয়করণ ডাকা হবে, সেইটা মূল ইস্যু। উত্তরে আইনমন্ত্রী জানান, বাংলাদেশ বার কাউন্সিল একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং এর অভ্যন্তরীণ সিদ্ধান্তে সরকারের কোনো হস্তক্ষেপ নেই। বার কাউন্সিল একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, আপনি জানেন, তারা স্বকীয়ভাবে স্বাধীনভাবে সিদ্ধান্ত নেন মাননীয় স্পিকার। বার কাউন্সিলের উনি যে কথাটা বললেন জ্বালানি মন্ত্রণালয়কে টেনে এনে শুধুমাত্র একটা কারণে, সেই প্রেস রিলিজ আমিও পড়েছি, আমার নোটিশও এসেছে, উনি যে জিনিসটা বলেননি সেটা হলো ঢাকা বার সহ বেশ কয়েকটি বার অ্যাসোসিয়েশন থেকে বার কাউন্সিলের কাছে অনুরোধ এসেছে এবং বার কাউন্সিল একটি সংবিধিবদ্ধ সংস্থা হিসাবে বিভিন্ন বার অ্যাসোসিয়েশনের সেই অনুরোধটাও রক্ষা করেছেন। ফলে এই পার্টটা কিন্তু উনি বলেননি। আইনজীবীদের দাবি ছিল বিভিন্ন বার অ্যাসোসিয়েশন, ঢাকা বার হলো বলা হয় এশিয়ার মধ্যে সবচেয়ে বৃহত্তর বার, যেখানে 22,000-এর উপরে লয়া আছে, সেই কারণে সেখানে আমরা কোনো হস্তক্ষেপ করিনি। আমরা চাই ওনার মতোই যে বার কাউন্সিলের একটি স্বাভাবিক নির্বাচন প্রক্রিয়া এগিয়ে যাক। 2024 সালের 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে অ্যাডহক কমিটির মাধ্যমে বাংলাদেশ বার কাউন্সিলের যাবতীয় কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। মাহিদুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া সহ দেশের 15 জন বিশিষ্ট ব্যক্তি ও 5 প্রতিষ্ঠান এবার স্বাধীনতা পুরস্কার পেয়েছে। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এই পুরস্কার প্রদান করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় প্রয়াত খালেদা জিয়ার পক্ষে পদক গ্রহণ করেন নাতনি জাইমা রহমান। জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের 15 জন বিশিষ্ট ব্যক্তি ও 5টি প্রতিষ্ঠানকে এবার স্বাধীনতা পুরস্কার প্রদান করেছে সরকার। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে মনোনীতদের হাতে পদক তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রথমে দেশের 3 বারের প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার পক্ষে মরণোত্তর স্বাধীনতা পুরস্কার গ্রহণ করেন তার নাতনি ব্যারিস্টার জাইমা রহমান। বেগম খালেদা জিয়া ছাড়াও আরও 6 জনকে মরণোত্তর পুরস্কার দেওয়া হয়েছে। এরা হলেন মুক্তিযুদ্ধে মেজর মোহাম্মদ আব্দুল জলিল, সাহিত্যে ডক্টর আশরাফ সিদ্দিকী, সমাজসেবায় জাফরুল্লাহ চৌধুরী ও মাহিরিন চৌধুরী, সংস্কৃতিতে বশির আহমেদ ও জনপ্রশাসনে কাজী ফজলুর রহমান। এছাড়াও বিজ্ঞান প্রযুক্তিতে অধ্যাপক জহুরুল করিম, সংস্কৃতিতে AKM হানিফ উর্ফে হানিফ সংকেত, ক্রীড়ায় জুবিরা রহমান নীলু, সমাজসেবায় সাইদুল হক, গবেষণা ও প্রশিক্ষণে মোহাম্মদ আব্দুল বাকি, অধ্যাপক MA রহিম ও অধ্যাপক সুকুমুল বড়ুয়া এবং পরিবেশ সংরক্ষণে আব্দুল মুকিম মজুমদার উর্ফে মুকিম মজুমদার বাবু এবার স্বাধীনতা পুরস্কার পেয়েছেন। স্বাধীনতা পুরস্কার পাওয়া 5টি প্রতিষ্ঠান হল মুক্তিযুদ্ধে ফৌজদারহাট ক্যাডেট কলেজ, চিকিৎসা বিদ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, পল্লী উন্নয়নে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন PKSF, সমাজসেবায় SOS চিলড্রেন্স ভিলেজ ইন্টারন্যাশনাল ইন বাংলাদেশ ও গণস্বাস্থ্য কেন্দ্র এবং সামাজিক বনায়ন ও কৃষি উন্নয়নে গণস্বাস্থ্য কেন্দ্র অসাধারণ ভূমিকা পালন করেছে। পুরস্কার প্রদানের পর প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, জনগণের সুবিধা নিশ্চিত করতে সরকার সম্ভাব্য সব ধরনের প্রচেষ্টা অব্যাহত রেখেছে। বিশ্বের সকল দেশে তেল ডিজেলের দাম বাড়ানো হলেও আমরা
জনদুর্ভোগের কথা বিবেচনা করে এখন পর্যন্ত এই সিদ্ধান্তটি নেইনি। এই খাতে প্রতিদিন শত শত কোটি টাকা ভর্তুকি দিয়ে হলেও সরকার চেষ্টা করছে আন্তরিকভাবে পরিস্থিতি স্বাভাবিক রাখার। প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনী ইশতেহার ও স্বাক্ষরিত জুলাই সনদের প্রতিটি দফা ও অঙ্গীকার অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। এবার আমাদের অঙ্গীকার বাস্তবায়নের পালা। আলোয়ান খান, দীপ্ত সংবাদ, ঢাকা। আওয়ামী লীগের সময় বিসিএস ক্যাডার নিয়োগে দুর্নীতি এবং দলীয়করণের বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী। তদন্ত প্রতিবেদন এবং সুপারিশ পাওয়ার পর এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। জাতীয় সংসদে পাবনা 5 আসনের সরকারি দলের সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাসের টেবিলে উপস্থাপিত প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী আরও বলেছেন, আওয়ামী লীগ সরকার গত 16 বছরে বিসিএস প্রশাসন ক্যাডারের 12 জন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর প্রদান, 39 জন কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত এবং 564 জন কর্মকর্তাকে ওএসডি করেছে। টেবিলে উত্থাপিত অপর এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেছেন, আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক উদ্দেশ্যে দায়ের করা হয়রানিমূলক মামলাগুলো প্রত্যাহারে বর্তমান সরকার সম্পূর্ণ সচেতন এবং এই লক্ষ্যে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে। দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে গত 24 ঘন্টাতে আরও 8 শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে 2টি শিশুর হামের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। বাকি 6 শিশুর হামের উপসর্গ নিয়ে মারা গেছে বলে জানানো হয়েছে। একই সময় হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে 811 শিশু। এছাড়া হাম শনাক্ত হয়েছে 92 শিশুর। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। গত 15 মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে 3065 জন। একই সময়ে সন্দেহভাজন হামে আক্রান্তের সংখ্যা 20,352 জন। এ পর্যন্ত হাম সন্দেহে হাসপাতালে ভর্তি হয়েছেন 13,129 জন এবং হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন 10,496 জন। এবারে বাংলাদেশ নিউজিল্যান্ড ওয়ানডে সিরিজের খবর জানাচ্ছে। ঘরের মাঠে 3 বছর পর নিউজিল্যান্ডের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। 3 ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে আগামীকাল সকাল 11টায় মিরপুরের হোম অফ ক্রিকেটে লড়বে এই দুই দল। বিসিবিতে সম্প্রতি যে ওলট পালট হয়েছে তা মাঠের ক্রিকেটে প্রভাব পড়বে না বলেও জানিয়েছেন বাংলাদেশের অধিনায়ক। 1 মাসের বিরতি শেষে আন্তর্জাতিক পর্যায়ে আবারও মাঠে ফিরছেন দেশীয় ক্রিকেটাররা। এর মাঝে বিসিবির নেতৃত্বে এসেছে বড় পরিবর্তন। 11 সদস্যের অ্যাডহক কমিটি দায়িত্বে এখন সাবেক অধিনায়ক তামিম ইকবাল, এক সময় যার সঙ্গে 30 গজে সঙ্গী ছিলেন বর্তমান অধিনায়ক মেহেদী মিরাজ। যেহেতু আমরা একসাথে ক্রিকেট খেলেছি এবং তিনি আমাদের সম্পর্কে আরো বেশি ভালো জানবেন, রিসেন্টলি কি আমাদের কি চাহিদা আছে এবং আমরা কিভাবে পছন্দ করি। সে যেহেতু রিসেন্টলি খেলা সেরেছেন, এটা প্লেয়ারদের জন্য একটা পজিটিভ দিক। গেল মার্চে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে সিরিজে উইকেট ছিল আলোচনার অন্যতম বিষয়। এবারও ঠিক তাই। তবে অধিনায়কের মন্তব্য, পেশাদার খেলোয়াড়দের এসব নিয়ে অজুহাত দেওয়ার কোনো সুযোগ নেই। নড়বড় অবস্থায় যদি বিশ্বকাপে যাই তাহলে আমাদের পজিশনটা কিভাবে থাকবে। আমরা এই সিরিজগুলোতে যদি কনফিডেন্ট গেইন করতে পারি তাহলে আমাদের বিশ্বকাপে একটা ভালো প্রিপারেশন হবে। 3 বছর পর খেলতে মিরপুরের হোম অফ ক্রিকেটে নিউজিল্যান্ড দল। বাংলাদেশের বিপক্ষে খেলা শেষ 5 সিরিজের সবগুলোতেই জিতেছে তারা। এবারও সেই লক্ষ্য তাদের। আগের চেয়ে বাংলাদেশ দলে এখন ভালো মানের পেসার খেলছে। ওদের বোলিং নিয়ে পর্যালোচনা করছি। এদেশে তাপমাত্রা অনেক বেশি, যা ম্যাচের ফারাক গড়ে দিতে পারে। যদিও আমরা মানসিক প্রস্তুতি নিয়েই খেলবো। 2027 বিশ্বকাপে দীর্ঘমেয়াদী প্রস্তুতির অংশ হিসাবে এই সিরিজটি উভয় দলের জন্যই বেশ গুরুত্বপূর্ণ। বিশেষ করে আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ে নিজেদের অবস্থান সুসংহত করা বড় সুযোগ রয়েছে বাংলাদেশের সামনে। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস, ঢাকা। আগামীকাল শুক্রবার শুরু হচ্ছে হজ ফ্লাইট। প্রথম ফ্লাইটটি ঢাকা ছাড়বে রাত 12:30টায়। তবে কাল সকালে রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে হজ ফ্লাইট কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, এবছর 78,000-এর বেশি বাংলাদেশি পবিত্র হজ ব্রত পালনে সৌদি আরব যাচ্ছেন। প্রথম দিনই বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সাউদিয়া এবং ফ্লাইনাস সহ বিভিন্ন এয়ারলাইন্সের 13টি হজ ফ্লাইট পরিচালিত হবে। হজ যাত্রীদের সুবিধার্থে সৌদি অংশের ইমিগ্রেশন প্রক্রিয়া ঢাকাতেই সম্পন্ন করা হচ্ছে। এতে যাত্রীদের ভোগান্তি অনেকাংশেই কমবে। হজ ব্যবস্থাপনায় ইতিমধ্যে সৌদি আরবে পৌঁছেছে 171 সদস্যের একটি মেডিকেল টিম। পর্যায়ক্রমে আরও 1.5 শতাধিক চিকিৎসক ও সেবাকর্মী হজ যাত্রীদের সেবায় নিয়োজিত হবেন।
এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান এবং সহকারী প্রধান পদে নিয়োগে এনটিআরসি এর পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী শনিবার। এই সংক্রান্ত হাইকোর্টের আদেশ চেম্বার জজ আদালতে স্থগিত হওয়ায় পরীক্ষা অনুষ্ঠানে বাধা দূর হয়েছে। গতকাল বুধবার এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে হাইকোর্ট রুলসহ পরীক্ষা গ্রহণে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দেয়। এই আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আবেদন করে, যা বৃহস্পতিবার চেম্বার আদালতে শুনানির জন্য ওঠে। শুনানি শেষে আপিল বিভাগের চেম্বার বিচারপতি মোহাম্মদ রেজাউল হক নিয়মিত লিভ টু আপিল দায়ের করা পর্যন্ত হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ দিয়েছেন। দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ জার্নালিজম কনফারেন্স 2026। মে মাসের 8 ও 9 তারিখে রাজধানীর রেডিসন ব্লু হোটেলে এই কনফারেন্স অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন মিডিয়া রিসোর্সেস ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ MRDI এর নির্বাহী পরিচালক হাসিবুর রহমান। মিডিয়া সেলফ রেগুলেশন, আমি যেহেতু গ্লোবালি এই শব্দটি ব্যবহার করা হয়, আমরা এটা নিয়ে অনেক বেশি বড় ধরনের আলোচনায় যেতে চাই। আমরা পলিটিক্যাল গভর্নেন্স যে নিউজ রুমে আছে, বাংলাদেশি মিডিয়ায় আছে, সেটা নিয়েও আমাদের স্পেসিফিক সেশন আছে, ডিসকাশন আছে। প্লিজ জয়েন অ্যান্ড আস্ক কোশ্চেন এক্সপার্ট। আপনাদের এই অভিমতগুলি আপনারাই তুলেন, এটা আপনাদের কনফারেন্স, আমরা শুধু আয়োজন করে দেওয়ার ব্যবস্থা করছি। বর্ণিল আয়োজনে নববর্ষকে বরণ করেছে সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটি। দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানে নাচ, গান ও কথা মেলায় ছিল নানান প্রাণবন্ত পরিবেশনা। এই আয়োজন শিক্ষার্থীদের সৃজনশীলতা এবং সংস্কৃতি চর্চায় উদ্বুদ্ধ করবে বলে মনে করছেন শিক্ষকরা। বাংলা নতুন বছরকে বরণ করে নিতে সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটিতে এই আয়োজন। দেশাত্মবোধক গান, দলীয় সঙ্গীত, লোকগীতি সহ নানান পরিবেশনায় অংশ নেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষার্থীরা। দীর্ঘদিনের প্রস্তুতির ছাপ ফুটে ওঠে শিক্ষার্থীদের পরিবেশনায়। সারাদিনই ক্লাস চলে, সেটার মাঝে মাঝে যে প্র্যাকটিস করা, আবার এর মাঝখানে নাচ করা, ডেকোরেশনের প্রস্তুতি নেওয়া। আমার যে জুনিয়ররা আছে, সিনিয়ররা আছে, সবাই মিলে এত বেশি সাহায্য করেছেন যে অনুষ্ঠানটা খুব সফলভাবে হচ্ছে। 15 দিন যাবত ধরে রিহার্সাল করছি, প্র্যাকটিস করছি, তারপর আজকে ফাইনালি আমরা পারফরমেন্স করেছি। এর আগে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর পারভিন হাসান বর্ষবরণ অনুষ্ঠান উদ্বোধন করেন। বাঙালির চিরচেনা ঢাকের বাজনার তালে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা নেচে গেয়ে উৎসবের আমেজকে কয়েক গুণ বাড়িয়ে তোলে। রং, সুর আর তালে পুরো ক্যাম্পাস হয়ে উঠেছে উৎসব মতো। শিক্ষার্থীরা বলছে এটি নিছক কোনো অনুষ্ঠান নয়, এটি তাদের আবেগের জায়গা। শিক্ষকরা জানান, তরুণ প্রজন্মকে নিজের সংস্কৃতি লালনে উদ্বুদ্ধ করতেই এই আয়োজন। আমরা চেয়েছিলাম বায়োস্কোপ বা এই ধরনের দেশীয় সাংস্কৃতিক উপাদানগুলো রাখতে আমাদের বৈশাখী মেলায়, এবং গত প্রায় 2-2.5 সপ্তাহ ধরে আমাদের কালচার ক্লাবের সব টিচার এবং স্টুডেন্টরা একদম নিরলস পরিশ্রম করেছেন। এবং আমাদের যে ডেকোরেশন আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু মেয়েরা নিজেদের হাতে করেছে। আপনি ঢাক শুনতে পাচ্ছেন, তো ওইটা আমাদের একটা খুব বড় ফোকাস ছিল আমাদের, যে আমরা ঢাকের তালে নাচবো, যেটা আমাদের সংস্কৃতির অন্যতম একটা খুব সিগনিফিক্যান্ট একটা উপাদান। বর্ষবরণ উপলক্ষে 13টি স্টল দেয় শিক্ষার্থীরা, যেখানে নিজেদের হাতে তৈরি নান্দনিক পণ্য, পিঠা, পায়েস ও গহনা সহ বিভিন্ন উপকরণ প্রদর্শন ও বিক্রি করা হয়। সবাই প্রোডাক্ট খুব পছন্দ করছে, স্পেশালি ক্যান্ডেলগুলো, নাড়ু, মোয়া, সব ধরনের পিঠা, তারপর হচ্ছে ভর্তা, এগুলো সব আমি এখানে এনেছি। পুরো আয়োজন বাস্তবায়নে সহায়তা করে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ। শিউলি শবনম, দীপ্ত সংবাদ, ঢাকা। আন্তর্জাতিক প্রসঙ্গ। ইসরায়েল এবং লেবাননের মধ্যে 10 দিনের যুদ্ধবিরতি ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প জানিয়েছেন, লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনয়ামিন নেতানিয়াহুর সঙ্গে আলোচনা হয়েছে তারা 10 দিনের যুদ্ধবিরতির বিষয়ে সম্মত হয়েছেন। এই যুদ্ধবিরতি স্থানীয় সময় বৃহস্পতিবার বিকাল 5টা থেকে কার্যকর হয়েছে। এর আগে ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন, দীর্ঘ 34 বছর পর প্রথমবারের মতো সরাসরি আলোচনায় বসতে যাচ্ছেন ইসরায়েল এবং লেবাননের শীর্ষ নেতারা। গত 2 মার্চ থেকে লেবাননে হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। এই হামলায় লেবাননে নিহতের সংখ্যা 2000 ছাড়িয়েছে। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা পুনরায় শুরুর উদ্যোগে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির তেহরানে পৌঁছেছেন।
বুধবার সকালে ইরানে পৌঁছন আসিম। সেনাপ্রধানের সঙ্গে ছিলেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি। বিমানবন্দরে তাঁদের স্বাগত জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। ইতিমধ্যে এক দফা বৈঠকও সেরেছেন তারা। দ্বিতীয় দফার বৈঠকের আগে যুক্তরাষ্ট্রের একটি বার্তা ইরানকে পৌঁছে দিয়েছেন মুনির। এদিকে নিজস্ব সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালী স্থায়ীভাবে খুলে দেওয়ার কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রণালী আর কখনোই অবরুদ্ধ হবে না বলেও জানিয়েছেন ট্রাম্প। এদিকে ইরানে সামরিক অভিযান পরিচালনায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা সীমিত করার একটি প্রস্তাব আবারও যুক্তরাষ্ট্রের সিনেটে পাশ হতে ব্যর্থ হয়েছে। স্থানীয় সময় বুধবার হওয়া ভোটে প্রস্তাবটির বিপক্ষে 52টি এবং পক্ষে 47টি ভোট পড়েছে। এটি পাশ হলে ট্রাম্প কংগ্রেসের অনুমোদন ছাড়া ইরানে সামরিক অভিযান চালাতে পারতেন না। এ নিয়ে সিনেটে 4 বার এই ধরনের ভোট অনুষ্ঠিত হলো, যেখানে এই প্রস্তাব প্রত্যাখ্যাত হয়েছে। ডেমোক্র্যাটরা বলছেন তারা আইন প্রণেতাদের অবস্থান স্পষ্ট করতে নিয়মিত সিনেটে এই ধরনের প্রস্তাব তুলবেন। অন্যদিকে বেশিরভাগ রিপাবলিকান প্রস্তাবটির বিরোধিতাও করছেন। আর প্রস্তাবটির সমর্থকদের দাবি 28 ফেব্রুয়ারি ইসরায়েলের সঙ্গে যৌথভাবে যুদ্ধ শুরু করে ট্রাম্প সাংবিধানিক ক্ষমতার সীমা অতিক্রম করেছেন। বছরের পর বছর ধরে যুদ্ধ বাঁধিয়ে রেখেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বিশ্লেষকরা বলছেন ইসরায়েলিদের নিরাপত্তা নয়, মূলত রাজনৈতিকভাবে টিকে থাকতেই এই পন্থা বেছে নিয়েছেন যুদ্ধবাজ এই নেতা। দেশে দেশে যুদ্ধ বাঁধিয়ে রাখা যেন নেশায় পরিণত হয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর। তার নেতৃত্বেই দেশটি ফিলিস্তিন, লেবানন ও ইরানের সঙ্গে দীর্ঘমেয়াদী সংঘাতে জড়িয়েছে। গত 3 বছরে তার যুদ্ধংদেহী নীতির কারণে ধ্বংস হয়েছে গাজা ও লেবানন। পরমাণু অস্ত্র তৈরির মিথ্যা অভিযোগে ইরানের ওপর সবশেষ যুদ্ধটি চাপিয়েছেন নেতানিয়াহু, আর এজন্য প্রলুব্ধ করেছেন ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। নেতানিয়াহুর ফাঁদে পা দিয়ে এই যুদ্ধের ভার টানা 40 দিন টেনে চলেছেন ট্রাম্প। কিন্তু যুদ্ধবিরতিতে নাখোশ নেতানিয়াহু, তার চাওয়া যুদ্ধটা চলুক। ইসরায়েলের ইতিহাসে 1996 সাল থেকে সবচেয়ে দীর্ঘ সময় ধরে ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ক্ষমতাসীন প্রধানমন্ত্রী হিসেবে তিনি ফৌজদারি ও দুর্নীতির মামলায় বিচারাধীন রয়েছেন। তবে তার রাজনৈতিকভাবে টিকে থাকার উপায় হলো যুদ্ধ, বলছেন বিশ্লেষকেরা। প্রশ্ন উঠেছে, নেতানিয়াহুর বর্তমান যুদ্ধনীতি কি তাহলে ক্ষমতা ধরে রাখা, দুর্নীতির বিচার এড়ানো এবং রাজনৈতিক বৈধতা বজায় রাখার একটি পরিকল্পিত কৌশল? বিবিসির তথ্য অনুযায়ী নেতানিয়াহুর বিরুদ্ধে মূলত অবৈধ মূল্যবান উপহার গ্রহণ, গণমাধ্যম নিয়ন্ত্রণ ও গোপন চুক্তি এবং ঘুষ জালিয়াতের মতো 3টি বড় দুর্নীতির মামলা রয়েছে। এসব মামলা থেকে বাঁচতে ইসরায়েলের বিচার ব্যবস্থাকে দুর্বল করার চেষ্টাও করছে নেতানিয়াহুর সরকার। বিশ্লেষকদের মতে নেতানিয়াহুর কাছে যুদ্ধ কেবল জাতীয় নিরাপত্তার বিষয় নয়, বরং এটি তার ব্যক্তিগত স্বাধীনতা ও রাজনৈতিক জীবন রক্ষার প্রধান হাতিয়ার। কারণ ইসরায়েলকে ইরান, হামাস ও হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধে জড়িয়ে রাখা নেতানিয়াহুর দুর্নীতির বিচার বিলম্ব করতে সহায়তা করছে। এছাড়া যুদ্ধের অজুহাত দেখিয়ে বারবার আদালতে হাজিরা স্থগিত করে আসছেন নেতানিয়াহু। 1996 সাল থেকে নেতানিয়াহুর সুদীর্ঘ ক্ষমতা এবং রাজনীতির ইতিহাসে একটা বিশেষ প্রবণতা লক্ষণীয়। তিনি যখনই পতনের দ্বারপ্রান্তে পৌঁছেছেন, ঠিক তখনই ইসরায়েলিদের নিরাপত্তা সংকট সহ যুদ্ধ সংঘাতকে রাজনৈতিক ঢাল হিসেবে ব্যবহার করেছেন। বিশ্লেষকরা বলছেন, যুদ্ধ শেষ হলে নেতানিয়াহুকে অবশ্যই আদালতের কাঠগড়ায় দাঁড়াতে হবে এবং সম্ভবত তার রাজনৈতিক জীবনের চিরস্থায়ী অবসান ঘটবে। ইশরাত সুমা, দীপ্ত বার্তাকক্ষ। মধ্যপ্রাচ্যে সংঘাতময় পরিস্থিতি চললেও ইরান আসন্ন বিশ্বকাপে অংশ নেবে বলে আত্মবিশ্বাসী ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। যুক্তরাষ্ট্র ইসরায়েলের চালানো আগ্রাসনের কারণে ইরানের বিশ্বকাপ খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। এর মধ্যে শত্রু দেশে দল পাঠাবে না বলেও জানিয়ে ভেন্যু পরিবর্তনের দাবি জানায় ইরান। যদিও ফিফা সভাপতি শুরু থেকেই যুক্তরাষ্ট্রে ইরানের বিশ্বকাপ খেলার ব্যাপারে আশাবাদী। ইরানের বিশ্বকাপ খেলার যৌক্তিকতা তুলে ধরে ইনফান্তিনো বলেছেন, তারা তাদের জনগণের প্রতিনিধিত্ব করে এবং খেলার যোগ্যতা অর্জন করেছে। খেলোয়াড়রাও খেলতে চায়, তাই খেলাধুলাকে রাজনীতির বাইরে রাখা উচিত বলেও তিনি মন্তব্য করেছেন।
দর্শক, এই খবরের মধ্যে দিয়ে শেষ করছি রাতের দীপ্ত সংবাদ। শেষ করার আগে প্রধান খবরের শিরোনাম জানাবো আরেকবার। জ্বালানি তেল সংকটের ভোগান্তি দিন দিন বাড়ছে, আর চট্টগ্রামের 2টি জাহাজ থেকে ডিজেল খালা শুরু। বার কাউন্সিলের 19 মের নির্বাচন হচ্ছে না, অ্যাসোসিয়েশনগুলোর অনুরোধে বন্ধ, দাবি আইনমন্ত্রীর। 15 ব্যক্তি ও 5 প্রতিষ্ঠান পেয়েছে স্বাধীনতা পুরস্কার। খালেদা জিয়ার পদক গ্রহণ করেছেন নাতনি। প্রথম ওয়ানডেতে আগামীকাল নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। মিরপুরে খেলা শুরু সকাল 11টায়। আর দর্শক, এই ছিল এখনকার মতো। এতক্ষণ সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে। আরও তথ্য বিনোদনের জন্য আপনি যুক্ত থাকতে পারেন দীপ্ত টেলিভিশনের ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। শুভরাত্রি।